দর্শক, প্রফেসর ইউনূস পদত্যাগ করছেন। তিনি পদত্যাগ করে চলে যাবেন। উপদেষ্টাদের মধ্যেও অনেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। দর্শক, প্রফেসর ইউনূস পদত্যাগ করছেন। তিনি পদত্যাগ করে চলে যাবেন। উপদেষ্টাদের মধ্যেও অনেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন, এরকম খবর প্রথম আলো মানবজমিন নিশ্চিত করেছে, যেটা নিয়ে এর আগেও আলোচনা করেছি। কিন্তু সেটার পরিপ্রেক্ষিতেই অনেক কিছু ঘটতে চলেছে এমন গুঞ্জনই চতুর্দিকে তৈরি হয়েছে। যেমন মানবজমিন নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং জাতীয় সরকার গঠন হবে, সেটা দু একদিনের মধ্যেই হবে। সেই জাতীয় সরকার গঠন হওয়ার প্রক্রিয়ায় কে প্রধান উপদেষ্টা হবেন, কার নেতৃত্বে এই সরকার হবে, সেই ধরনের কাজকাম শুরু হয়েছে। এবং বিভিন্ন সূত্র বলছে যে সেনা প্রধানের কাছে অন্তত 4 জনের একটা লিস্ট গেছে প্রধান উপদেষ্টা হিসেবে পরবর্তীতে কাদেরকে নিয়োগ দেয়া যায়, কার নেতৃত্বে পরবর্তী সরকার, সেটা জাতীয় সরকারের মতো হোক অথবা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো হোক, এই আলোচনা চতুর্দিকে গুঞ্জন আকারে শুরু হয়েছে। সেগুলো এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত নয়, কিন্তু লেখালেখি চলছে। কিন্তু মানবজমিন এটা নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের দিকে যাচ্ছে দেশ এবং জাতীয় সরকার তৈরির জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দৌড়ঝাঁপ শুরু হয়েছে এই খবরের পরেই অন্তত 4টি নাম সামনে এসেছে যারা আগামী সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, যে নামের তালিকা সেনাপ্রধানের কাছে গেছে, এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে, যার কোনো অথেন্টিক নিশ্চয়তা নেই। কিন্তু কাদের নাম গুঞ্জন আকারে শোনা যাচ্ছে সেই আলোচনাটাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। ছিলাম মানবজমিন যে ব্যাপারটা নিশ্চিত করেছে যে জাতীয় সরকার গঠন হতে চলেছে এবং সেই প্রেক্ষাপটে অন্তত 4 জনের নাম কানাঘুষা চলছে চতুর্দিকে। সেই 4 জন কারা সেটা নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু তার আগে এটা আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই যে দেশ সঠিক পথে, দেশ শান্তভাবে চলার জন্য এখনও বোধহয় প্রফেসর ইউনূসের ভাবনার বাকি আছে। তার পুনর্বার ভাবা উচিত যে তিনি আদৌ পদত্যাগ করবেন কিনা। আমার মনে হয় যে পদত্যাগ কোনো সমাধান নয়। তিনি থেকে সবার যে মূল দাবি নির্বাচন, সেই নির্বাচনের দিকে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, যেটা সেনা প্রধান এবং সেনাবাহিনী থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে, সেটা করলেই আমার মনে হয় যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। করিডোর, বন্দর, এইসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা সেটা নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স, সেই রেফারেন্সে বলা হয়েছে যে নির্বাহী কাজ করার জন্য একটা সরকার রাষ্ট্রপতি গঠন করতে পারে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন রাষ্ট্রপতি, শুধুমাত্র নির্বাহী কাজ করার জন্য। নির্বাহী কাজ মানে রুটিন ওয়ার্ক, সেখানে করিডোর, বন্দর দেওয়া, বড় বড় সিদ্ধান্ত, এই ব্যাপারগুলো আসলে পড়ে না। যে ব্যাপারগুলো পড়ে না সেই ব্যাপারগুলো করতে গিয়েই মূলত সরকার এক ধরনের লেজে গবরে অবস্থা তৈরি করে ফেলেছে। সেখান থেকে বিভেদ তৈরি হয়েছে সেনাবাহিনীর সঙ্গে। সেই বিভেদ যদি কাটানো সম্ভব হয় তাহলে বরং দেশের জন্য মঙ্গল হবে। আর এই মুহূর্তে প্রফেসর ইউনূস যদি সত্যিই পদত্যাগ করে চলে যান, তাহলে নতুন সরকার গঠন, আবার নতুন করে শুরু করা এবং প্রফেসর ইউনূস চলে গেলে রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থির হয়ে পড়ে কিনা, আবারও নতুন করে নতুন আঙ্গিকে মবতন্ত্র শুরু হয় কিনা, যা দেশের চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে, সেগুলো আমাদের জন্য কারোরই জন্যই কাম্য নয়। কিন্তু যে নামগুলো সামনে ঘোরাফেরা করছে, যে নামগুলো চতুর্দিকে আলোচনা হচ্ছে, যে নামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে, সেই নামগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রেহমান সোবহানের কথা। অধ্যাপক রেহমান সোবহান খুবই বয়স্ক একজন প্রবীণ মানুষ, বাংলাদেশের অন্যতম আইডল তিনি, শিক্ষাবিদ এবং বাংলাদেশের প্রায় সবগুলো আন্দোলনে তার অবদান রয়েছে। এই বরেণ্য ব্যক্তির নাম শোনা যাচ্ছে রেহমান সোবহান, যে তিনি হতে পারেন
প্রধান উপদেষ্টা পরবর্তীতে যদি প্রফেসর ইউনূস পদত্যাগ করেন। কিন্তু রেহমান সোবহানের ব্যাপারে একটা ব্যাপার রয়েছে যে তার বয়স প্রফেসর ইউনূসের চাইতে অনেক বেশি, 90-এর কাছাকাছি তার বয়স, এবং বিভিন্ন সূত্র বলছে যে রেহমান সোবহান প্রফেসর ইউনূসেরও শিক্ষক। সেরকম একজন প্রবীণ ব্যক্তির এরকম দায়িত্ব নেওয়া উচিত হবে কিনা কিংবা দায়িত্ব দেওয়া উচিত হবে কিনা সেই ব্যাপারেও হয়তো কর্তৃপক্ষরা ভাববেন। এরপরে যে নামটা শোনা যাচ্ছে তিনি জেনারেল নুরুদ্দিন। জেনারেল নুরুদ্দিন এরশাদের আমলে শেষ সময়ে সেনাপ্রধান ছিলেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের পরে, এরশাদ পতনের পরে সেই সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। সেই বলিষ্ঠ ভূমিকায় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি নিজে ক্ষমতা না নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং খুবই প্রশংসিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জেনারেল নুরুদ্দিন কিন্তু আবার আওয়ামী লীগের মন্ত্রীও হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়ার সুবাদে আওয়ামী একটা গন্ধ তার মধ্যে রয়েছে, যদিও পরবর্তীতে তিনি আওয়ামী রাজনীতি ত্যাগ করেছেন, তারপরেও আওয়ামী গন্ধ তার মধ্যে রয়েছে। এই ব্যাপারটাও একটা বড় ব্যাপার। এই ব্যাপারটাও হয়তো ভাবনায় চলে আসবে যে আওয়ামী গন্ধ থাকা একজন মানুষকে রাষ্ট্রের এরকম দায়িত্বে দেওয়ার ব্যাপারে সবাই একমত হবেন কিনা। এরপরে আরেকজনের নাম শোনা যাচ্ছে আফতাবুল ইসলাম মঞ্জু। তিনি মূলত ব্যবসায়িক নেতা, ব্যবসায়ী সংগঠনের নেতা ছিলেন, ব্যাংকেরও পরিচালক ছিলেন। খুব একটা পরিচিত মানুষ নন, কিন্তু তার কথা শোনা যাচ্ছে। তার কতটা সক্ষমতা সেই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো আপডেট নেই, তবে শোনা যাচ্ছে, লেখালেখি হচ্ছে তার নামটা। আরেকটি নাম শোনা যাচ্ছে, সেইটা হচ্ছে কবি সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, আইন সালিশ কেন্দ্র চালাচ্ছিলেন অনেক দিন থেকে। তিনি একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে পদত্যাগও করেছিলেন। সেই সুলতানা কামালের নামও শোনা যাচ্ছে, কিন্তু সুলতানা কামালের ক্ষেত্রেও আবার একটা বাধা রয়েছে। সেই বাধাটা হচ্ছে সুলতানা কামাল এবং শেখ হাসিনা ছোটবেলার বন্ধু, তারা খুবই কাছের বন্ধু হিসেবেই আমরা শেখ হাসিনার সময়ও জেনেছি, যদিও শেখ হাসিনার সময় সুলতানা কামালকে শেখ হাসিনার সরকারের কোনো সুবিধা নেয়ার ব্যাপারে কোনো আলোচনা দেখিনি আমরা। আবার অপরদিকে দেখেছি জুলাই আন্দোলনের সময় সুলতানা কামাল কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছেন, স্ট্যান্ড নিয়েছেন এবং জুলাই বিপ্লবের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন। সেই কারণেও হতে পারে যে এই নামটা আসতে পারে, কিন্তু তার নাম যখন পর্যালোচনা হবে তখন কিন্তু শেখ হাসিনার বান্ধবী তিনি, এই ব্যাপারটাও আলোচনা হবে। যাই হোক, এই নামগুলো আলোচনা হচ্ছে চতুর্দিকে, যার কোনো অথেন্টিক বাস্তবতা নেই। এটা শুধুমাত্র কানাঘোষা। এখন পর্যন্ত মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে গাছে কাঁঠাল গোপে তেল। তারপরেও যেহেতু আলোচনা হচ্ছে, সেহেতু আলোচনাটা করা, আলোচনাটা এগিয়ে নেওয়া যাওয়া। এখন পর্যন্ত আমরা চাই প্রফেসর ইউনূস পদত্যাগ না করুন, তার সরকারই কন্টিনিউ করুক। তার সরকারের মধ্যে বিতর্কিত যারা আছেন, তাকে ঘিরে যে 7 জনের গ্যাংয়ের কথা শোনা যাচ্ছে, যে 7 জন তাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে, রাজনৈতিক দল, সেনাবাহিনী সবার থেকে দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে সরিয়ে দিয়ে একটা স্বচ্ছ উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি সামনে এগিয়ে যাবেন, সেটাই বেশিরভাগ মানুষের প্রত্যাশা। কিন্তু যদি তিনি পদত্যাগ করে ফেলেন, তাহলে পরবর্তী সরকার কি হবে, কোন প্রেক্ষাপটে হবে, কারা আসবেন, এই আলোচনা তো উঠবেই। এই আলোচনা উঠবে বলেই এই নামগুলো সামনে আসছে। সামনে হয়তো আরও 10, 20, 30 জনের নাম চলে আসবে, যেগুলো নিয়ে আলোচনা হবে। তার মধ্য থেকেই যদি নতুন সরকার গঠনের প্রয়োজনীয়তা হয়, তাহলে সেনাপ্রধান কিংবা দায়িত্বশীলরা যারা এর পেছনে কাজ করছেন, তারা খুঁজে নেবেন যে কাদের ওপরে নির্বাচনের দায়িত্ব, 90 দিনের জন্য নির্বাচনের দায়িত্ব দিলে দেশ আর কোনো বাধাগ্রস্ত হবে না। দর্শক, আপনার কি মনে হয়, আমরা কি সেই পথেই যাচ্ছি, নাকি এগুলো শুধুই কানাঘুষা, গুঞ্জন? এখানেই এই গুঞ্জনের পরিসমাপ্তি হবে, ডক্টর ইউনূস সরকার কন্টিনিউ করবে? কোন পথে যাচ্ছি আমরা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। সার্কাসটা বেশ ভালোভাবেই জমে উঠেছে। যে সার্কাসের কথা বারবার বলছি আমরা, সেই সার্কাসটা এবার খুব ভালোভাবে জমে উঠল। অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, এই কথাটাও বারবার বলছি। সত্যিই দেশের মধ্যে হচ্ছে কি, এবং সরকারের মধ্যে সমন্বয়হীনতা,
প্রতিটা পরতে পরতে যে দেখা যাচ্ছে, আগের ভিডিওতেও আমরা ঠিক এই কথাটাই বলেছি যে সরকারের ভেতরের সমন্বয়হীনতার জন্যই আজকে সরকার নানাভাবে বিতর্কিত হয়েছে। দুপুরের পরে সরকারের ইউনূস সরকারের প্রধান উপদেষ্টার একজন সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে তাই রকমের কথা বললেন এবং ঘোষণা দিলেন প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন না, এবং তিনি সেখানে সেনাবাহিনী সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বললেন। সরকারের একজন কর্মচারী, যিনি প্রধান উপদেষ্টার একজন সহকারী, যার মর্যাদা প্রতিমন্ত্রীর মর্যাদা, তিনি সেই কাজটা করতে পারেন কিনা, সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি কথা বলতে পারেন কিনা সেই প্রশ্ন উঠেছিল। আবার এই প্রশ্নও উঠেছিল যে তিনি লেখাটা শেষ করেছিলেন ইনকিলাব জিন্দাবাদ বলে। ইনকিলাব জিন্দাবাদ বলে সরকারের কেউ স্লোগান দিতে পারে কিনা সেই প্রশ্নটাও উঠেছিল, এবং সেই প্রশ্নটা যখন ওঠা শুরু করছিল, যদিও সেটাকে সবাই গুরুত্ব দিয়ে সামনে আনেনি, কারণ গণমাধ্যম কতটা স্বাধীনতা ভোগ করছে, গণমাধ্যম সত্যি সত্যিই মুখ খুলে প্রাণ খুলে কথা বলতে পারছে কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক তো রয়েছেই। দু একজন বলা যখন শুরু করলেন তখন অবাক করার মতো হলেও, যদিও আমি ব্যক্তিগতভাবে অবাক হয়নি, আমি ভাবছিলাম যে ঘটনাটা এরকমই ঘটবে। তিনি ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দিলেন। ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দিয়ে আরেকটি পোস্ট দিলেন, সেটাও আরও বেশি হাস্যকর। কেন এটা হচ্ছে, আদতে সরকারের ভেতরের অবস্থা কি সেটা বুঝতে এই একটি ঘটনা বিশ্লেষণ করলেই আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে। সেই আলোচনায় করব এই ভিডিওতে। বলছিলাম ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক সহকারী, তিনি ফেসবুকে পোস্ট দিয়ে খুবই দ্ব্যর্থহীন ভাষায় বলার চেষ্টা করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন না। কেন তিনি পদত্যাগ করবেন? তার এই দেশের কাছ থেকে কিছু পাওয়ার না থাকলেও এই দেশের তাকে প্রয়োজন, এমন নানা কথা তিনি বললেন ফেসবুকে, এবং তিনি সেনাবাহিনী সম্পর্কে বিষোদ্গার করলেন। সেনাবাহিনী সম্পর্কে বিষোদ্গার করা এবং লেখাটা শেষ করলেন ইনকিলাব জিন্দাবাদ বলে। সব মিলিয়ে বিতর্কের জন্ম দিলেন। গণমাধ্যমে তাকে উদ্ধৃতি করে শিরোনাম করা হলো, সমস্ত গণমাধ্যম শিরোনাম করলো প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। কিছুক্ষণ পরেই ফেসবুক থেকে তার পোস্টটি হাওয়া, তার ওই পোস্ট আর নেই, নতুন করে আর একটা পোস্ট দিলেন, এবং আপনারা সেই পোস্টের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। সেখানে তিনি লিখছেন, ডিসক্লেমার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত, এটাকে নিউজ না করার অনুরোধ জানানো হচ্ছে, ধন্যবাদ সহ। আমাদের আগের আলোচনায় তার ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে যে ভিডিওটা করেছিলাম সেখানেও বলেছিলাম বারবার যে এটা ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত ভাষ্য, এটা সরকারের ভাষ্য না, এটা প্রধান উপদেষ্টারও ভাষ্য না। ব্যক্তিগত ভাষ্য, তিনি আলোর রেখায় ছিলেন না, তাকে কেউ চিনত না, তার নিউজ হওয়ার খায়েশ হয়েছিল, তিনি নিউজ হওয়ার জন্য এই পোস্টটি দিয়েছিলেন। আবার পাল্টা নিউজ যেন হন, তিনি নতুন করে আবার এই পোস্ট দিয়ে হাস্যরসের জন্ম দিলেন। পোস্টটি ডিলিট করতে বাধ্য হলেন যখন সেখানে দেখা গেল সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন তিনি, এবং ইনকিলাব জিন্দাবাদ বলে পোস্টটি শেষ করেছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। শেষে শুধুমাত্র এই লাইনটা জুড়ে দিয়েছিলেন। সেনাবাহিনীর সম্পর্কে এই ধরনের বিষোদ্গার করা, সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি সরকারের পক্ষ থেকে, সরকারের একজন প্রতিমন্ত্রী মর্যাদার প্রধান উপদেষ্টার সহকারী, তিনি এই ধরনের পোস্ট দিতে পারেন কিনা সেই প্রশ্ন যখন উত্থাপিত হলো চতুর্দিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে শুরু হলো লেখালেখি, ঠিক তখনই তিনি পোস্টটি ডিলিট করে দিলেন। ডিলিট করে দিয়ে বললেন যে এটা নিয়ে কেউ নিউজ করবেন না। আরে ভাই, আপনি পোস্ট দিলেন কেন? আপনি পোস্ট দিলেন, আপনাকে কেউ চিনতো না, আপনার চেহারাটা কেউ চিনতো না, আপনার চেহারাটা কেউ দেখেনি। চেহারাটা যেন মানুষ দেখে, আপনাকে যেন চেনে, আপনার হয়তো খায়েশ হয়েছিল ফেসবুকে আপনার ফলোয়ার বাড়াতে হবে,
ফেসবুকে যেন ফলোয়ার বাড়ে, সেই কারণেই তো এই ধরনের পোস্ট দিয়েছিলেন। একজন প্রতিমন্ত্রী, সমমর্যাদার মানুষ হিসেবে সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের বিষোদ্গার আপনি করতে পারেন কিনা সেই আইনের ব্যাখ্যা আইনজ্ঞরা দিতে পারবেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছিলেন যে এই ধরনের বিষোদ্গার আপনি করতে পারেন কিনা? আপনার নিজের মতামত সরকারের মতামতের মতো করে ফেসবুকে পোস্ট দিতে পারেন কিনা? যে তথ্যটা আপনি ছড়াতে চাইলেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, প্রধান উপদেষ্টা পদত্যাগ না করলে তো দেশের মানুষ খুশি হবেন, কিন্তু সেই তথ্যটাকে তো সত্য হতে হবে, সেই তথ্যটা প্রোপাগান্ডা হলে হবে না। সত্য তথ্য আপনি যখন দিচ্ছেন না, যখন এক ধরনের প্রোপাগান্ডা করছেন, সেনাবাহিনীকে যাচ্ছে তাইভাবে আক্রমণ করছেন, একটা নির্দিষ্ট দলের স্লোগানকে আপনি নিজের লেখার শেষে লিখছেন ইনকিলাব জিন্দাবাদ, যেটা এনসিপির স্লোগান, এবং এনসিপি কোনো একটা জায়গা থেকে এই স্লোগান ধার করেছে, যে স্লোগানটা আমরা বিভিন্ন ইউটিউবারকে দিতে দেখি, সেই ধরনের স্লোগান দিয়ে আপনি শেষ করছেন। ইনকিলাব জিন্দাবাদ কি বাংলাদেশের স্লোগান? ইনকিলাব জিন্দাবাদ কি বাংলাদেশ সরকারের স্লোগান? ইনকিলাব জিন্দাবাদ কি বাংলাদেশ এই স্লোগানকে ওন করে, মুক্তিযুদ্ধের স্লোগান? এই প্রশ্নগুলো কিন্তু আসেই। এই প্রশ্নগুলো আসে বলেই আপনি পোস্টটি ডিলিট করতে বাধ্য হলেন এবং সরকারের সমন্বয়হীনতা আরও স্পষ্ট করলেন। সরকারের ভেতরে সমন্বয়হীনতা যে স্পষ্ট, এই পোস্ট তিনি নিজের ইচ্ছা মতো দিয়েছেন, তারপরে যখন সমালোচনার মুখে পড়েছেন তখন সরকারের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি এটা সরকারেরই ঊর্ধ্বতন ব্যক্তিদের নির্দেশে নিশ্চিত যে তিনি ডিলিট করতে বাধ্য হয়েছেন। এরকম পরিস্থিতি কে কতবার তৈরি করবেন? মাহফুজ আলম বারবার পোস্ট দিয়ে ডিলিট করার ঘটনা আমরা দেখেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেনাবাহিনী, আওয়ামী লীগ এবং দিল্লিকে জড়িয়ে যে পোস্ট দিয়েছেন সেটাও সেনাবাহিনীর জন্য যথেষ্ট অবমাননাকর। এই ধরনের কার্যক্রম যদি চলতেই থাকে তাহলে আমার মনে হয় যে সুস্থ পরিবেশ ফিরবে না। আর প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, এই ধরনের যে তথ্য ছড়ানোর চেষ্টা করা হলো সেটাও মিথ্যা। যদিও প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন, এই তথ্যটাও সত্য কিনা সেই ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে অনেক চেষ্টা তদবির করা হচ্ছে এবং আজকে একটা প্রস্তুতিও ছিল, এরকম গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাত থেকেই দেখছিলাম যে আজকে শুক্রবার জুম্মার নামাজের পরে এক ধরনের সেনাবাহিনীর বিরুদ্ধে শোডাউন করার চেষ্টা করা হবে ঢাকা সহ সারা দেশে, কিন্তু সেরকম কিছুও হয়নি, সেটাও ঘটেনি। আজকে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক টহল লক্ষ্য করা গেছে। সেনাবাহিনী কোনো ধরনের অপকর্ম করার কেউ চেষ্টা করলে সেটা রুখে দেওয়ার প্রত্যয়ে মাঠে ছিল। সেরকম পরিবেশে আমার মনে হয় যে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠেনি। এখন অপেক্ষা আগামীকালকের মধ্যে জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের যে স্টেক হোল্ডাররা তাদের মধ্যে ঐক্যের চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।